সবচেয়ে বড় দরকার হচ্ছে যারা ইলেক্টেড হয়ে আসলো তারা যাতে অনেস্ট হয়। বেড়ায় যদি ধান খায় তো সে ধান তো আপনি ঘরে তুলতে পারবেন না, পিপুলকে সার্ভ করতে হবে। এটা কোনো ব্যবসার জায়গা না। তাদেরকে আপনি বলতে চাচ্ছেন রাজনীতি মানে বিশেষ যারা ব্যবসা করে তাদেরকে সরাসরি রাজনীতিতে যুক্ত হবে মানে একেবারেই না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আইন করব আবার আমি সেটার বেনিফিট নেব, তো ফ্যাট থাকবে না, মশা মরবে না। মশা যদি মরে তো আপনিও মরবেন। আমি ওই ডোজেই দেবো যে ডোজে মশা অজ্ঞান। আপনি কেমন আছেন? আপনার এই দীর্ঘ পথ পরিক্রমা চলার পথে আপনার সেই বেড়ে ওঠার গল্পটা বলবেন কি? আমরা সেই বেড়ে ওঠার গল্পটা শুনতে চাই। বেড়ে ওঠার গল্প হচ্ছে সবসময় এই জিনিসটাকে মনে রাখা যে আমার অনেক কিছু আরো অতিক্রম করতে হবে। সুতরাং ইজ অলওয়েজ somewhat যে could have been better, should be better, so I must try harder. এটা কিন্তু সব সময় মনের মধ্যে এই অতৃপ্তিটা থাকে যে যথেষ্ট ভালো হয়নি, যাতে আরো উন্নতি করার সুযোগ থাকে। বেড়ে উঠেছি এইভাবেই, এই দীর্ঘ 90 বছর বেঁচে উঠেছি কিন্তু এই অতৃপ্তিটা মনে রেখে। এবং আমার মনে হয় কেউই তো পারফেক্ট না, কেউই তো সবকিছুতে ভালো হতে পারে না, কিন্তু চেষ্টা করা উচিত। আপনাদের ফ্যামিলি একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি। আপনার ভাই আসাফুজ্জোহা সাহেব গান, আপনার বোন মানে উপমহাদেশে একজন বিখ্যাত নজরুলগীতি শিল্পী, এবং আপনি এই ক্ষেত্রে একটু মানে মহিরো হয়ে দাঁড়িয়েছেন। এশিয়ায় তখন বাংলাদেশের একটা মহিরো ব্যবসা প্রতিষ্ঠান। সেটা ছিল খুবই স্ট্রিক্ট পরিবেশের মধ্যে আমরা মানুষ, আমরা 3 ভাই 4 বোন, একেবারে পিঠাপিঠি। সুতরাং আমরা একসাথে বড় হয়েছি। আব্বু বলতেন যে তোমাদের ভাই বোন তোমরা হচ্ছে বন্ধু, তোমাদের বাইরের বন্ধু তো লাগার কথা না। আমাদের খেলতে যেতে দিতেন না, স্কুলের পরে যে খেলার জন্য। আপনার ভাই তো ভালো সাঁতার জানতেন, সাঁতারও ছিল নাম করা। তো আপনি কি কখনো সাঁতার শেখার চেষ্টা করেছেন? আমিও সাঁতারে আমি প্রাইজ পেয়েছি। জি জি, লাইফ সেভিং এ প্রাইজ পেয়েছি। কিন্তু আমি সাঁতারে অত ভালো ছিলাম না, কিন্তু ওই টেকনিক জানতাম। আমি তো অ্যাথলিট ছিলাম, তো আমার ছিল ফিল্ড। জি। আপনার পরিবারের মধ্যে ধরেন আসাফুজ্জোহা সাহেব গান গাইতো, ফিরোজ এরকম শিল্পী, আপনি সেই গানের জগতে আসেন না কেন? আসাফ এত সুন্দর গান গায়, সেজিবু এত বিখ্যাত, এদের সামনে তো আমি গান গাইবো, আমার তো একটা নিজের তো আছে, সম্ভ্রম তো আছে। তারা করছে করুক, আমার তার ভিতরে যাওয়ার তো দরকার নেই, বিকজ আই এম নট সো গুড। আমি হতে চাইতাম একটা ইঞ্জিনিয়ার, কিছু একটা গর্ব থেকে কি আজকে একদম মহিরো হইলো, রূপান্তর হলো এশিয়ায়? সেটা সেভাবে আমি বলবো না। আমার ফিজিক্স পড়ার ইচ্ছে ছিল, ইঞ্জিনিয়ার হবো বলে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি ফিজিক্সটা কমপ্লিট করিনি, মাস্টার্স ডিগ্রি করিনি। কারণটা কি? আমার ফিজিক্সটা তখন হয়ে গেল আমার যে আমি ফিল্ড স্পোর্টসে এত ভালো করছিলাম যে এই হলে চ্যাম্পিয়ন হলাম 2 বার, তো এইসবের সময়টা চলে যেত, ফিজিক্সে আমি পিছিয়ে পড়লাম। তারপরে আমি পরীক্ষা দেবো কি দেবো না এইসব চিন্তা করছি। তখন একটা সুযোগ আসলো যে এশিয়া ফাউন্ডেশন পাকিস্তানিদের জন্য, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে আমাদের জন্য সিভিল সার্ভেন্ট হওয়ার উপযুক্ত করে তারা গড়ে তুলতে চায়। সেই জন্য তারা একটা স্কলারশিপ দিয়ে আমাদেরকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি পড়াবে। এই আমার ওই পরীক্ষাটা দিলাম, প্রায় 350 মতন পরীক্ষা দিল কাজন হলে। সেটার মধ্যে আমি, ওরা 5 জনকে সিলেক্ট করলো, আমি তার ভিতরে একজন। এই আমার একটা সুযোগ হলো ফিজিক্সের থেকে বাইরে গিয়ে এখন একটা অন্য কিছু করে। এশিয়ার জন্মটা আমি জানতে চাচ্ছি। এসিআইতে আমি আসলাম, আমি অক্সিজেনে কাজ করেছি 12 বছর, ঢাকায় টু ম্যানেজিং ডাইরেক্টর পর্যন্ত। তারপরে আমি এক্সপ্যাট্রিয়েট হয়ে গেলাম বিদেশে, কেনিয়া, ইউগান্ডা, টানজানিয়া, এই 3টে দেশ মিলে ইস্ট আফ্রিকান অক্সিজেন। সেখানে আমার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর করলাম। আচ্ছা, সেখানে 5 বছর কাজ করলাম। এখন কোথায় যাই? একবারে আফ্রিকা তো হলো, তারপরে আফ্রিকা তো ব্যাকওয়ার্ড দেশ, আমি এটা ফরওয়ার্ড।
এটা অ্যাডভান্স চাই। সেই নেগোসিয়েশন চলছে, এমন সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট আসলো, আইসিআই নিডস এ রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর ফর ইটস 3 কোম্পানিজ ইন বাংলাদেশ। আমি তখন কেনিয়া আচ্ছা আচ্ছা অ্যাপ্লাই করলাম, নিয়ে নিলাম। জি এই যে আমি আসলাম অক্সিজেন ছেড়ে আইসিআই তে আসলাম। জি আইসিআই তে কাজ করলাম 5 বছর। আচ্ছা 5 বছরের মাথায় এসে তারা বললো যে দেখো আমাদের ডিসিশন হয়েছে যে ছোট ছোট কোম্পানিগুলিকে আমরা বিক্রি করে দেবো। তো আমরা এই বাংলাদেশের এই অপারেশনটাকেও বিক্রি করে দেবো, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি পেপারে। জি সুতরাং এইটাই হচ্ছে মানে আমাদের প্ল্যান। এখন তোমার ক্যারিয়ার নির্ভর করবে নতুন যে আসবে তার সাথে। আমি আই ওয়াজ নট ভেরি হ্যাপি উইথ দ্যাট নিউজ। যাই হোক, তারা কোটেশন পেল, তারা সব রেডি যে এখন হ্যান্ড ওভার করবে। তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোনো সময় তুমি ইন্টারেস্ট দেখাও নাই, তুমি কি ইন্টারেস্টেড আছো এই এই কোম্পানিটা নেওয়া? জি জি আমি বললাম যে আমি ইন্টারেস্টেড আছি, কিন্তু আমার কাছে তো এই টাকা নাই। ওরা বললো যে সেটা আমরা পরে দেখবো, তুমি ইন্টারেস্টেড যদি থাকো তাহলে কিন্তু আমাদের সুনামটা রাখতে হবে। ইউ ক্যানট বিকাম গ্রিডি, ইউ ক্যানট ট্রাই টু মানে কোম্পানির রেপুটেশনটাকে নষ্ট করে প্রফিটেবিলিটি করা, এগুলি কিন্তু একেবারেই নিষেধ। আমি বলি যে এগুলি তো আমার চিরকালের মানে আমার প্যাশন হচ্ছে টু ডু কোয়ালিটি। জি জি সুতরাং আমি কোনোদিন এই বিক্রিটা আমি করবো না। আর বললো যে আমাদের যে এমপ্লয়িটা আছে তারা তো অনেক আশা করে আইসিআইতে জয়েন করেছে, কাজ করছে, তারা যেন কমফর্টেবল ফিল করে। আমি বললাম যে ফাইন, কিন্তু আমার কাছে কিন্তু কোনো, ওরা বললো যে টাকা আমরা পে অ্যাজ ইউ আর্ন করে দেবো, পে অ্যাজ ইউ আর্ন। সুতরাং আমার কোনো টাকা দেওয়া লাগছে না। কত টাকা ছিল সে টাকার পরিমাণ মোটামুটি? এটা বোধহয় 60 লক্ষ টাকা। মানে তাদেরকে পরিশোধ করতে হয়েছে আপনাকে? ওদের প্রপার্টি, ওদের আমরা পরিশোধ করলাম, কিন্তু কোম্পানিটাকে তখন আমার মতন করে সাজালাম দেশি কোম্পানি হিসেবে। শুধু রাখলাম আমাদের কোয়ালিটি, আমাদের কাস্টমার সার্ভিস, এসবগুলি আমি রাখলাম মাল্টিন্যাশনাল যেরকম ভাবে করে সেই। তো আমরা তো এই কোম্পানিটা পেয়ে আমরা গ্র্যাজুয়ালি কোম্পানিটাকে কোয়ালিটি কনসিয়াস আরো বেশি করলাম এইভাবে যে আগে তো ছিল যে ইউকে থেকে আসতো, দেখে যেত সব ঠিক আছে কিনা। এখন আমরা যখন নিজেদের দায়িত্ব করলাম তখন এই দেখাশোনাটা করবে কে? এই দেখাশোনাটা করবে যারা, তারাই তো দায়িত্বে। সুতরাং আমার যাতে কোনো লোভ না আসে, আমার যাতে কোম্পানিটা যাতে কোয়ালিটি কনসিয়াস থাকে সবসময়, একটা গার্জিয়ান যাতে থাকে, সেই জন্য আমি কি করলাম, আইএসও একটা সার্টিফিকেশন, ম্যানেজমেন্টের সার্টিফিকেশন, আইএসওর জন্য দরখাস্ত করে আমি আইএসওর এক্সপার্ট এনে আমেরিকা থেকে এনে তারা আমাদেরকে সিস্টেমটাকে সেট করে দিয়ে গেল আর আইএসও সার্টিফিকেশন দিয়ে গেল। এই প্রথম বাংলাদেশি কোম্পানি যে আইএসও সার্টিফিকেশন পেল। আইএসও হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। আর নেক্সট হলো কাস্টমার ফোকাস। কাস্টমারকে আমরা যেটা বলি আর কাস্টমারের কাছে প্রোডাক্ট যেটা আমাদের যাচ্ছে, শুরু করলাম আমাদের ব্যবসা এক্সপ্যান্ড করে। এত তো অপরচুনিটি আছে বাংলাদেশে, সেই অপরচুনিটি অনুসারে আমরা ধরেন অ্যাগ্রোকেমিক্যালসে আমরা সর্বপ্রথম হওয়ার চেষ্টা করেছি। এখন আমরা সর্বপ্রথম এগ্রি বিজনেস বলতে যা বোঝায়, সেখানে কি আছে? সেখানে আছে বীজ, সেখানে আছে ফার্টিলাইজার, সেখানে আছে কীটনাশক, মেকানাইজেশন, পাওয়ার টিলার, হারভেস্টার, তারপরে এই যে ধান বনে যেটা দিয়ে, এগুলি সব আমরা এখন এটা হয় এজেন্সি দিয়ে আমরা ইম্পোর্ট করি অথবা আমরা নিজেরা লোকালি করি। এগ্রি বিজনেসে যা আছে, একটা কৃষকের যা দরকার সবকিছু আমরা নিজেরা করবো, লোকালি করার চেষ্টা করি। কেন ওই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলে ওই বাচ্চাগুলি হয় ওই আমেরিকান কিংবা অস্ট্রেলিয়ান এরকম নাদুস হয়, সেটাকে কোরবানির জন্য এটা ভালো। এই যে দৈনন্দিন জীবন যে লবণ, আপনার লবণে আসছেন দৈনন্দিন প্রয়োজন, যেমন চাল। এখন আমরা চালকে ফিনিশ করে তৈরি করি,
আমরা যে চালটা আপনাকে দেবো প্যাকেটে, জি। সেই চালটা আপনি স্ট্রেট পানির মধ্যে দিয়ে সেদ্ধ করতে পারেন। সেই চালটা আপনার আর ধুতে হবে না, আর তার ভিতরে পাথর বাজতে হবে না। প্রত্যেকটা চাল একই সাইজের, তার ভিতরে কোনো খুদ নাই। এটা, এবং আমাদের ইচ্ছা হচ্ছে চালের ব্যাপারে আমরা দেশের সব প্রধান কোম্পানি, আমরা আপনাকে কোয়ালিটি দিচ্ছি। আমরা কিন্তু ধরেন আপনার হয়তো পার শেডে হয়তো 5 টাকা বেশি না, কিন্তু আপনার এই যে ধোয়াটা বেঁচে যাচ্ছে, ধুলে পরে তার সাথে যে ভিটামিনগুলি চলে যায় সেগুলি থেকে আপনি পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এরকম একটা অভিযোগ আছে, এটা সত্য মিথ্যা জানি না, এই অ্যারোসেল মশা মরে না অনেকে বলে, আপনাদের যে এশিয়ায় যে অ্যারোসেল আছে, এটা আমি কথা প্রসঙ্গে বললাম। মশা মারতে গিয়ে যদি আপনাকে আমি মেরে ফেলি, তাহলে আমার কি সেই মশা মারাটা কি ঠিক হবে? মশা মরবে না। মশা যদি মরে তো আপনিও মরবেন। আমি ওই ডোজেই দেবো যে ডোজে মশা অজ্ঞান নেই। আচ্ছা, মশাটা একবার পড়বে, তারপরে মশাটা আবার উঠে যাবে। তাহলে কি হচ্ছে যে এটা ফেটাল না, কিন্তু এটা সিক করে দেয় মশাকে। সুতরাং আপনি যেটা বললেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা হতেছে আপনার কেয়ারের জন্য, আমি সুনামের জন্য 1 ফোঁটা বেশি দিলে কিন্তু সুনাম। বাইরে যেগুলি দেখেন অধিকাংশই হচ্ছে ওই বেশি দেওয়াটা কি গভর্নমেন্ট ধরতে পারে না। এটা আমাদের কনসিয়েন্সের উপর নির্ভর করে। আপনার স্বপ্নতে আসলেন কেন? মুদির দোকান তো ছিল, কিন্তু এরপর স্বপ্নতে আসলেন কেন? মুদির দোকানেও তো গেছেন, জি, আর স্বপ্নেও যাচ্ছেন। জি, স্বপ্নে তো একটা জিনিস ধরে দেখে নিচ্ছেন। জি, মুদির দোকানে তো আপনি এখানে বসে আর উনি এখানে বসে। জি, মুদির দোকানে সেই স্যাটিসফ্যাকশনটা আসে না, মুদির দোকানে সেই অ্যাসিওরেন্সটা নাই। আমি যেটা কিনি, আমি যেটা তারপরে বিক্রি করি, এবং আমি যেটা তৈরি করে বিক্রি করি, এগুলি তো সব যাচাই করা। আমার কাছে আপনি কমপ্লেন নিয়ে আসেন, আপনার কমপ্লেনটা আমি স্বপ্নে যা আছে এইগুলি সব দেশে বড় ব্যবসা, ওই আমেরিকাই বলেন, ইউরোপই বলেন, এখানে আপনি যখন ঢুকবেন একটা স্বপ্নে, আপনার দেখবেন আপনার কয়েকটা জিনিস অটোমেটিক্যালি আপনার ইয়ে হবে, দেখতে এটা আমার কেনা দরকার, অথচ আপনি লিস্টে নিয়ে যাবেন। এটাই হয় স্বপ্নে। কেন অনেক জিনিস আছে আমাদের যেটা আমরা ওই ডিমান্ডে কিনি, কিন্তু আগের থেকে কিনে রাখি না। এই স্বপ্নটা করবেন, যে স্বপ্নটা দেখলেন কবে? স্বপ্নটা দেখলো আমার ছেলে। আচ্ছা, আচ্ছা, ডক্টর আরিফ জামান, সেই তার ইয়েতে স্বপ্ন তো আমরা সবাই এনথুজিয়াজমের সাথেই করেছি। আমাদের অনেক টাকা বছরের পর বছর লস গেছে, সোজা না। আমরা শুরু করেছিলাম ধরুন 50টা নিয়ে, তখন অনেক লস হয়েছে। এখন কতগুলো? এখন জাস্ট আমরা ব্রেক ইভেনে এসেছি। স্বপ্ন আছে প্রায় 750। এখন একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনি পলিটিক্স সরাসরি আসেননি, নিশ্চয়ই প্রত্যেক মানুষটা রাজনীতি সচেতন, তাই না? রাজনীতি চিন্তা ভাবনা করে। আপনার এই দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার রাজনীতি কেমন মনে হচ্ছে? এখানে আমার কোনো ওপিনিয়ন নেই। জি, জি, এই জন্য নাই যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জি, জি, দেশের অর্থনৈতিক উন্নতি আমরা যেমন আমরা করছি, কাজ করে আমরা উন্নতিটাকে বাস্তবে নিয়ে যাচ্ছি, কিন্তু এই উন্নতিটা করার পিছনে কিন্তু পলিটিশিয়ানদের তাদেরই রোল। তারা দেশটাকে চায় ভালো করতে, তারা আমাদের সহযোগিতা চায়। আমরা যদি তাদের সাথে সহযোগিতা না করি, তাহলে তারা ইয়ে হতে পারে না, তাদের পলিসিগুলিকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। আমরা যদি চুরি করি, আমরা যদি অপচয় করি সুযোগগুলি, বিজনেসম্যানরা যদি পলিটিক্সের মধ্যে যায়, তাহলে হয়ে যায় কি, আমার কোন ভ্যাটটা কমলো, আমার কোনটে সুবিধা হবে, সেটার দিকেই নজর বেশি। রাস্তাঘাট, ইলেকট্রিসিটি, এইসবের দিকে মানে আমার যে ইয়ে আছে, দেশবাসীর যে জীবনযাত্রার জন্য যে যা দরকার, যে ধরনের ডেভেলপমেন্ট দরকার, সেটার দিকে আমার ইন্টারেস্ট হবে একটা রিজনেবল রিটার্ন অন ক্যাপিটাল। না, তাদেরকে আপনি বলতে চাচ্ছেন রাজনীতি মানে বিশেষ যারা ব্যবসা করে তাদেরকে সরাসরি রাজনীতিতে যুক্ত হবে? একেবারেই না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আইন করব, আবার আমি সেটার বেনিফিট নেব, তো ভ্যাট থাকবে না। ভ্যাটেরও তো দরকার আছে, সেগুলি প্রপার প্রয়োগ করা দরকার, এবং কেউ যাতে ফাঁকিও দিতে পারে সেটা দেখা দরকার। এখন তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেল, গভর্নমেন্ট পেল না কিছু,
সেটা তো আপনাদের উন্নতির জন্য, রাস্তাঘাট করার জন্য। এই টাকাটা যদি না আসে গভর্নমেন্টের, এই টাকাটা যদি কাস্টমারের পকেট থেকে চলে যায়, কিন্তু গভর্নমেন্টের খাতে আসলো না, গেল হচ্ছে যে মিসইউজ করে সে এটার ফাঁকি দিয়ে নিয়ে নিল। তাহলে পরে কি হলো? আপনার কাজটাও হচ্ছে না, পলিটিশিয়ানের পারপাসটাও হচ্ছে না, বিজনেসম্যানরা উন্নতি করতেছে। তেমনি আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? যে সরকার আসুক না কেন? পিপুলকে সার্ভ করতে হবে। এটা কোনো ব্যবসার জায়গা না। অনেকে আছে পলিটিক্স করে তারপরে এখন ব্যবসা শুরু করে, জি। কারণ অপরচুনিটি দেখতে পাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে পলিটিক্স হবে হচ্ছে দেশ সেবা, মানুষের সেবা। মানুষের সেবা করতে গেলে আপনাকে যে স্যাক্রিফাইসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা প্রফেশন করেন, করে আপনি জীবনে সাকসেসফুল হয়েছেন, এখন আপনার প্রফেশনের প্রয়োজন নেই, আপনার যথেষ্ট সম্পদ হয়েছে, এখন আপনি লোকের জন্য কিছু করতে চান। সেটা টাকা দিয়ে না, আপনার ইচ্ছাটা দিয়ে। এবং আপনাকে যদি লোকে পছন্দ করে, ভোট দেয়, তাহলে আপনি যেখানে গেলেন, পার্লামেন্টে যাবেন, সেখানে গিয়ে আপনি ওদের কথাই বলবেন, ওদের একটা ভালো হয় সেটাই আপনি বন্দোবস্ত করবেন। অ্যাজ এ বিজনেসম্যান আমি ট্যাক্স যদি না দিই, আর কিংবা আমি যদি ট্যাক্স কালেক্ট না করি, তাহলে পরে গভর্নমেন্ট কি করে চালাবে? আমার সহযোগিতার দরকার। এটা হচ্ছে এমনই একটা জিনিস যে দুজনের রিলেশনশিপের মধ্যে যখন আপনার এইটা থাকবে, রিলেশনশিপটা যখন হারমোনিয়াস থাকবে, তখন দেশটার উন্নতি হবে। আচ্ছা, নির্বাচনের আগে তো প্রতিটা রাজনৈতিক দল মানে তাদের ইশতেহার প্রকাশ করে, তো এই ইশতেহারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কি প্রত্যাশা করেন? দেশের যাতে উন্নতি হয় এবং দেশের ইকোনমি যাতে দেশের মানুষকে একটা জীবনের যে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়িয়ে দেয়, সেটার জন্য আমাদের যে অবদান রাখা দরকার সেটা দরকার। এই ব্যাংকিং খাতে যে এরকম একটা দুরবস্থা হলো, এই দুরবস্থাতে উত্তরণের জন্য আপনি ইশতেহারে কিছু প্রস্তাব রাখতে চান কিনা? দেখেন, প্রত্যেকে যদি তার কাজ ঠিক মতন করে, জি। এখন বেড়ায় যদি ধান খায়, জি। তো সে ধান তো আপনি ঘরে তুলতে পারবেন না। আমাদের তো সেইটা হয়ে গেছে যে এখন ওই সিভিল সার্ভেন্টই বলেন কিংবা এই ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বলেন, তারা তো অনেস্টলি কাজটা করে না অধিকাংশ ক্ষেত্রে। আর নতুন বছরের প্রত্যাশা, আজকে নতুন বছরের 4 তারিখ, আপনার নতুন বছরের প্রত্যাশাটা কি? একটা ভালো ইলেকশন হোক। সবচেয়ে বড় দরকার হচ্ছে যারা ইলেক্টেড হয়ে আসলো তারা যাতে অনেস্ট হয়, এবং তারা যেন ইলেক্টেড হওয়ার জন্য টাকা খরচ করে ইলেকশনে জেতেনি। তারা জিতেছে, তাদের আইডিয়াস, তাদের দেশ সম্পর্কে যে ধারণা তারা নিতে চায়, সেই ধারণাটা যদি জনসাধারণের পছন্দ হয়, তাদেরকে ইলেক্ট করবে। তো তারা হবে দেশের প্রকৃত প্রতিনিধি। তারা সেখানে ব্যবসা করতে আসেনি, এসছে লোকের ভালো করতে। তো আমার প্রত্যাশা যে এই বিগত আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স, আমরা তো এই উত্থান পতন তো দেখলাম। জি। এখন আমাদের এটার থেকে লেসন নিতে হবে যে আবারও কিন্তু যদি আমরা ওই রকম করি, আবারও কিন্তু এই জিনিস আসবে। সুতরাং, এবং প্রথমবার যত শান্তভাবে এসছে, দ্বিতীয়বার তত শান্ত নাও আসতে হবে। যাক, আপনি অনেক সময় দিলেন আমাকে, মানে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ের আলোর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।